হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। তো আজকে আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়ের হার। তবে প্রথমেই আমাদের কিছু ফর্মুলা নিয়ে এবং কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। তো শুরুতেই আমরা কিছু ফর্মুলা দেখব, সেটা হচ্ছে এই যে প্রথমে আসি মুনাফার হার। ঠিক আছে, মুনাফা বলতে আমরা নর্মালি কি বুঝি, আমরা কোনো একটা প্রোডাক্ট একটা প্রাইসে কিনলাম এবং আরেকটা প্রাইসে বিক্রি করলাম। ঠিক আছে, এখন ওই বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের যে ডিফারেন্স সেটাকে যদি আমি আবার বিক্রয় মূল্য দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলে যে পার্সেন্টেজটা আমার আসে সেটি হচ্ছে মুনাফার হার। ঠিক আছে, এখন এক্ষেত্রে আমার সিএফ যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে বেসিক্যালি ক্যাশ ফ্লো। ঠিক আছে, ক্যাশ ফ্লো, সিএফকে আমরা নর্মালি ক্যাশ ফ্লো বলে থাকি বা নগদ প্রবাহ। ক্যাশ ফ্লো থেকে আসছে হচ্ছে আমার সিএফ। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার পিটি মাইনাস পিবি ডিভাইডেড বাই পিবি। পিটি হচ্ছে আমার বিক্রয় মূল্য, পিবি হচ্ছে ক্রয় মূল্য, এবং আবার নিচে যে পিবি সেটি হচ্ছে আমার বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য, সরি পিটি। তাহলে আমি কি বলছি, পিটি হচ্ছে প্রাইস অ্যাট এন্ডিং, অ্যাট এন্ডিং। পিবি হচ্ছে প্রাইস অ্যাট বিগিনিং। ঠিক আছে, নর্মালি পিটিকে আবার পিই দিয়েও লেখা হয়, আর এটাকে তো হচ্ছে পিবি দিয়েও লেখা যায়, এটা কোনো ব্যাপার না, সরি। এটাকে হচ্ছে পিই দিয়ে লেখা হয় প্রাইস এট এন্ডিংটাকে। তো তারপর যদি আমরা বলি প্রত্যাশিত মুনাফার হার, প্রত্যাশিত মুনাফা বলতে আমরা কি বুঝি, আমরা নর্মালি হচ্ছে অনেকগুলো প্রকল্পের মধ্যে বিনিয়োগ করে থাকি না। এখন কোন প্রকল্প থেকে আমি কি পরিমাণ মুনাফা এক্সপেক্ট করছি বা কোনটা থেকে আশা করছি যে এই প্রজেক্টে আমি এত পরিমাণ লাভ পাবো, এই প্রজেক্ট থেকে এত পরিমাণ লাভ আমার আসবে, এই যে এক্সপেক্টেড একটা লাভ, ওইটাকে আমরা বলি হচ্ছে প্রত্যাশিত মুনাফা। ঠিক আছে, এই প্রত্যাশিত মুনাফাটাকে বের করার জন্য আমার দুই ধরনের ফর্মুলা আছে। একটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে যদি আমার প্রবাবিলিটি দেওয়া থাকে, তাইলে শুধু আয়ের হার যেটি দেওয়া থাকবে, প্রশ্ন হচ্ছে একটা ছক দেওয়া থাকে বেসিক্যালি, ছকের মধ্যে আমার আয়ের হারটা দেওয়া থাকে। এখন ওই আয়ের হারকে যদি আমি প্রবাবিলিটি দিয়ে গুণ করি, প্রবাবিলিটিটাও পাশে দেওয়া থাকে, ওই প্রবাবিলিটি দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার যে মানটা আসে সেটি হচ্ছে আমার প্রত্যাশিত আয়ের হার, যদি সম্ভাবনা দেওয়া থাকে। এখন যদি সম্ভাবনা না দিয়ে বছর দেওয়া থাকে, তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ওই বছরের দেখতে হবে যে সেটি আগের বছর, বিগত বা প্রথম কোনো বছরের ডাটা দেওয়া আছে নাকি বর্তমান বছর নাকি ভবিষ্যতের কোনো বছরের ডাটা বা ইমাজিনারি ডাটা আমার কাছে দেওয়া আছে, আমাকে ওই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। যদি অতীতের কোনো বছর বা অতীত 5 বছর আগের বা বিগত বছর এরকম কোনো ডাটা যদি দেওয়া থাকে, তখন ফর্মুলার মধ্যে আমাকে এক মাইনাস করতে হবে। কোত্থেকে? এন থেকে। যদি আমার ভবিষ্যৎ মূল্য বা বর্তমানের কোনো সময়ের কথা বলা থাকে, তাহলে জাস্ট এনটাই বসাই দিব ফর্মুলার মধ্যে। এটা আমরা একটু আগেই একটু পরে পড়বো। তাহলে যদি প্রবাবিলিটি দেওয়া থাকে, তখন শুধু আমি প্রবাবিলিটি দিয়ে গুণ করবো কোনটাকে? আয়ের হারটাকে। এই যে প্রবাবিলিটি দিয়ে জাস্ট আমরা আয়ের হারটাকে গুণ করছি এন পর্যন্ত যতগুলাই দেওয়া থাকে। তারপরেরটাতে দেখো প্রত্যাশিত মুনাফার হার, এটা হচ্ছে যখন যখন প্রবাবিলিটি দেওয়া থাকে, যখন সম্ভাবনা দেওয়া থাকে, সরি, যখন সম্ভাবনা দেয়া থাকে। আর এই ফর্মুলাটা হচ্ছে যখন বছর বা সময় দেওয়া থাকে, বছর বা সময় দেয়া থাকে। ঠিক আছে, তারপরের ফর্মুলাটা দেখো, এটার ক্ষেত্রে কি ঠিক সেম ওয়েতে হচ্ছে আমার আয়ের হার যতগুলো থাকবে সবগুলো আয়ের হার আমি একসাথে সাম আপ করবো। মনে করো আমার আয়ের হার 5টা আছে, 16, 17, 18, 19, 20, সবগুলো একসাথে যোগ করব। তারপর হচ্ছে বছর দেওয়া আছে কত, মনে করো 3 বছর বা 4 বছর, 4 বছর যদি দেওয়া থাকে তাহলে যে সাম আপটা করলাম ওটাকে জাস্ট আমি 4 দিয়ে ভাগ করব। কিন্তু কথা আছে, এটা যদি তোমার অতীত বা বিগত বা আগের কোনো বছরের ডাটা দেওয়া থাকে, তখন তুমি ওই এন থেকে, এই এন থেকে তখন তোমাকে এক বিয়োগ করতে হবে। কখন? যদি অতীতের ডাটা দেওয়া থাকে। ঠিক আছে, তারপর দেখো, এরপর হচ্ছে আমার আদর্শ বিচ্যুতির ফর্মুলা। আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে হচ্ছে তোমার আয়ের হার থেকে প্রত্যাশিত আয়ের হার যেটা আছে সেটাকে বিয়োগ দিবা, বিয়োগ দেওয়ার পর ওটাকে বর্গ করবা। এভাবে প্রত্যেকটা বর্গ করার পর ওইটাকে জাস্ট ভাগ করবা কি দিয়ে? এই যে n-1। n-1 কেন? বিগত বছরের কোনো ডাটা যেহেতু যদি দেওয়া থাকে, আমি ধরে নিলাম যে বিগত বছরের ডাটাই আমাকে দেওয়া আছে এবং আমাকে বলেছে ওটারই আদর্শ বিচ্যুতি বের করতে হবে, তখন আমি ওই বছর যে সংখ্যাটা আছে ওই বছরের সংখ্যা থেকে আমি এক বাদ দিব।
ঠিক আছে, এক বাদ দিব এবং সেটাকে হচ্ছে আমি বর্গমূল করব। বর্গমূল করলে আমার যে মানটা আসবে সেটি হচ্ছে আমার আদর্শ বিচ্যুতি। এখানে জাস্ট তোমার সামেশন দেওয়ার মানেটা হচ্ছে বেসিক্যালি তোমার 5-6 বছরের ডাটা দেওয়া থাকতে পারে, তাহলে তোমার এখানে মনে করো 5-6 বছরের ডাটা যদি দেওয়া থাকে তাহলে মনে করো এখানে A1 হবে, তারপর আবার প্লাস দিয়ে তুমি আবার নতুন করে ঘর করলা, তারপর আবার A2 মাইনাস A বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1 এভাবে চলতেই থাকবে। A5 মনে করো 5 বছর পর্যন্ত যদি থাকে তাহলে তুমি 5 বছর পর্যন্ত জিনিসটাকে ক্যালকুলেট করলা। এইটাই জাস্ট তোমাকে বললো, আর সবশেষে পুরাটাকে সাম আপ করে তুমি বর্গমূল করে দিবা, তাহলে তোমার আনসারটা চলে আসবে। ওকে, তারপরের ফর্মুলা যদি আমরা দেখি, বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক হচ্ছে সিবি। বেসিক্যালি আমরা হচ্ছে নর্মালি যে প্রজেক্টগুলোতে ইনভেস্ট করে থাকি বা যে প্রজেক্টগুলোতে হচ্ছে আমরা বিনিয়োগ করি, ওই প্রজেক্টের ক্ষেত্রে ঝুঁকি আমার বা রিস্ক ফ্যাক্টর কীরকম কাজ করছে, যে ওই প্রজেক্টে যদি আমরা বিনিয়োগ করি তাহলে ওখান থেকে কি আমরা লাভ পাচ্ছি নাকি আমাদের লস হওয়ার প্রবাবিলিটি আছে, ওটা আমরা যেটা দিয়ে মেজার করি সেটি হচ্ছে আমার সিভি বা বিভেদাঙ্ক। ঠিক আছে, ওই জিনিসটা মাথায় রাখবা। সিভি বের করার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে আমার আদর্শ বিচ্যুতি উপরে থাকবে, ওইটাকে হচ্ছে আমি ভাগ করব কি দ্বারা, প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার, এইভাবে হচ্ছে আমার মানটা চলে আসবে। তারপর হচ্ছে পোর্টফোলিও আয়। পোর্টফোলিও আয়ের যে ফর্মুলা, সেখানে হচ্ছে ডাব্লিউ এক্স বার ডাব্লিউ ওয়াই বার। ডাব্লিউ এক্সটা হচ্ছে মনে করো আমার দুইটা প্রজেক্ট আছে, একটা হচ্ছে প্রজেক্ট এক্স, একটা হচ্ছে প্রজেক্ট ওয়াই। তুমি প্রজেক্ট এক্সে ইনভেস্ট করলে হচ্ছে 40% অফ ইউর মানি অ্যান্ড প্রজেক্ট ওয়াই ইনভেস্ট করলে হচ্ছে 60% অফ ইউর মানি। তাইলে তোমার প্রজেক্ট এক্সের যে ভার হবে সেটা হচ্ছে 0.4, প্রজেক্ট এক্স ডাব্লিউ এক্স সমান হবে হচ্ছে 0.4, ডাব্লিউ ওয়াই সমান হবে হচ্ছে 0.6। মানে তোমার যে ইনভেস্টমেন্ট প্ল্যান, মনে করো তুমি 1 লাখ টাকা ইনভেস্ট করবা, তার মধ্যে তুমি 40,000 টাকা ইনভেস্ট করছো হচ্ছে প্রজেক্ট এক্সে, 60,000 টাকা ইনভেস্ট করছো হচ্ছে প্রজেক্ট ওয়াইতে। তোমার যে প্রত্যেকটা প্রজেক্টে তোমার যে ইনভেস্টমেন্ট রেট বা ইনভেস্টমেন্টের পরিমাণ, সেটাকে হচ্ছে প্রজেক্টের ভার বলা হয়। এই জিনিসটাই হচ্ছে আমার পোর্টফোলিওর মধ্যে চলে আসে। তারপর পোর্টফোলিও ঝুঁকিকে হচ্ছে সিগমা পি দ্বারা প্রকাশ করা হয়। এখানের মধ্যে সেম ওয়েতে আমার প্রজেক্ট এক্স এর ভারটা লাগবে, তারপর হচ্ছে প্রজেক্ট এক্স এর আমার আদর্শ বিচ্যুতি লাগবে, প্রজেক্ট ওয়াই এর প্রজেক্ট ওয়াই এর ক্ষেত্রে ভার লাগবে, প্রজেক্ট ওয়াই এর ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি লাগবে। আরেকটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে আমার এই যে, এটাকে বলা হয় এই স্পেসিফিক জিনিসটাকে বলা হয়, এই জিনিস এটাকে বলা হয় হচ্ছে সহসম্বন্ধ। সহসম্বন্ধ জিনিসটা কি? মনে করো তুমি দুইটা প্রজেক্টে ইনভেস্ট করছো, ঠিক আছে, এখন একটা প্রজেক্ট আরেকটা প্রজেক্টের সাথে কিভাবে ইন্টার রিলেটেড, ওই জিনিসটা যেটা দিয়ে মেজার করা হয় সেটা হচ্ছে সহসম্বন্ধ। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরেরটাতে হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি, আবার সিগমা পি। এখানের মধ্যে যে চেঞ্জটা আছে সেটা হচ্ছে এই যে সিওভি। সিওভি বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে কি জানো, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েবলস। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েবলস। প্রশ্নের মধ্যে বেসিক্যালি তোমার এই সবগুলোর মানি দেওয়া থাকবে। এটা নর্মালি হচ্ছে আমরা a প্লাস বি হোল স্কোয়ার করে থাকি না, ওইটারই ফর্মুলা, ওইটা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ac ইন্টু a প্লাস বি, ওইটারই ফর্মুলা। জাস্ট এখানে একটা বর্গমূল দিয়ে দিতে হবে সবার শেষে, একদম সবার শেষে। তুমি মনে করো এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করলা, তারপর জাস্ট সাম আপ করে তুমি জাস্ট বর্গমূল করে দিলা। আর এখানের মধ্যে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে নিচের ফর্মুলাটার ক্ষেত্রে দেখো সবকিছু সেম, সবকিছু সেম। জাস্ট প্রথমটার ক্ষেত্রে সিগমা এক্স সিগমা ওয়াই মানে দুইটার আদর্শ বিচ্যুতি গুণ করে সহসম্বন্ধ গুণ করতেছে। এটাকে যদি আমি আলাদাভাবে লিখি বা এই পোর্শনটাকে যদি আমি আলাদাভাবে লিখি তাহলে সেটা হয় হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েবলস। তাহলে আমি এটা সমান কি পাচ্ছি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েবলস সমান পাচ্ছি সিগমা এক্স সিগমা ওয়াই ইন্টু রো এক্স ওয়াই। রো এক্স ওয়াই সমান হচ্ছে সহসম্বন্ধ বোঝায় এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, সো আমরা এখন আরেকটা ফর্মুলা দেখি, এটা হচ্ছে শেয়ার এ এবং শেয়ার বি এর সহভেদাঙ্ক। এই যে সহভেদাঙ্ক একটু আগে যেটা বললাম বা সহসম্বন্ধ যেটাকে বলি, সেটাই হচ্ছে বা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েবলস, সেটি হচ্ছে কিভাবে বের করতে হয়। নর্মালি তোমার যে আয়ের হার থাকবে, আয়ের হার থেকে প্রত্যাশিত আয়ের হারটা বাদ দিবা, ঠিক আছে। দুইটা প্রজেক্ট নিয়ে তো তুমি কাজ করছো, তাই না? প্রজেক্ট এ এর আয়ের হার থেকে প্রজেক্ট এর প্রত্যাশিত আয় বিয়োগ দিবা, ওইটাকে গুণ করবা প্রজেক্ট বি এর আয়ের হার থেকে প্রজেক্ট বি এর প্রত্যাশিত আয়টা বিয়োগ দিয়ে। এই যে সেম, এটা হচ্ছে প্রজেক্ট এ এর আয়ের হার, প্রজেক্ট এ এর প্রত্যাশিত আয়ের হার, প্রজেক্ট বি এর আয়ের হার, প্রজেক্ট বি এর প্রত্যাশিত আয়ের হার, দুইটা একসাথে গুণ করে সাম আপ করছে। সাম আপ বলতে হচ্ছে প্রত্যেকটা ইয়ার ওয়াইজ ইয়ার, মনে করো প্রথম বছর এত, দ্বিতীয় বছর এত, তৃতীয় বছর এত, এভাবে কন্টিনিউয়াসলি পুরোটা হচ্ছে সাম আপ করে দেন ওটাকে জাস্ট n-1 কেন ধরে নিচ্ছি যে অতীতের বা প্রথম 5 বছর বা 6 বছরের ডাটা দেওয়া আছে, ভবিষ্যৎ বা বর্তমানের ডাটা দেওয়া নেই। যেহেতু অতীতের ডাটা দেওয়া আছে জাস্ট n থেকে আমি 1 বিয়োগ করে দিলাম যদি দেখো বছর দেওয়া থাকে। ওকে, তারপর দেখো শেয়ার এবং বিয়ের সহবেদাঙ্ক, যদি বছর দেয়া না থাকে, যদি সম্ভাবনা দেওয়া থাকে, বছর দেওয়া থাকলে আমি n-1 দিয়ে ভাগ করছি,
বাকি সবকিছুই সেম থাকছে, সম্ভাবনা দেওয়া থাকলে জাস্ট আমি প্রবাবিলিটি দিয়ে গুণ করছি। যেমনটা হচ্ছে আমরা প্রত্যাশিত আয়ের হারের ক্ষেত্রে দেখেছিলাম যে সম্ভাবনা দেওয়া থাকলে আমরা জাস্ট আয়ের হারের সাথে সম্ভাবনা গুণ করেছি, কিন্তু যদি আমার মানে ইয়ার দেওয়া থাকে বা বছর দেওয়া থাকে তখন জাস্ট ওই বছর থেকে 1 বছর বাদ দিয়ে বিয়োগ করেছি, কখন যদি হচ্ছে অতীতের ডাটা দেওয়া থাকে। তো এইটাই। তারপর হচ্ছে শেয়ার এক্স এবং শেয়ার ওয়াই এর সহবেদাঙ্কের যে মান, এই যে একটু আগে যেটাকে বললাম না, এই যে দেখো এইটার মান, এই জিনিসটার মান হচ্ছে এইটাই জাস্ট এখানে বলছে, দেখছো সিওভি এক্স ওয়াই সমান হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই ইন্টু রো এক্স ওয়াই। ঠিক সেম শেয়ার এবং শেয়ার বি এর ক্ষেত্রে সহসম্বন্ধটা হচ্ছে এই যে তুমি যখন এটা করতেছো, মনে করো হচ্ছে এই রো এক্স ওয়াই যখন বের করতে যাবা, রো এক্স ওয়াই যখন বের করতে যাবা, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সিওভি এক্স ওয়াই, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েবল এক্স ওয়াই থেকে তোমাকে বাদ দিতে হবে কি কি, সিগমা এক্স এবং সিগমা ওয়াই। এটা করলে তোমার ওই যে সহসম্বন্ধের মানটা চলে আসবে। এটা জাস্ট এখান থেকে বীজগণিতিক একটা ডিরাইভেশন, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, সো এরপর যদি আমরা ম্যাথে, স্যার এখনো ম্যাথ আসে নাই, আচ্ছা যাই, সম্পত্তির প্রয়োজনীয় আয়ের হার, সেটাকে হচ্ছে আমার আর এ ইস টু আর এ বোঝাচ্ছে। এখানে হচ্ছে বেসিক্যালি আর এফ, তারপর হচ্ছে আর এম হচ্ছে মার্কেট ভ্যালু অফ রেট, তারপর হচ্ছে বি এ হচ্ছে বিটা। ঠিক আছে, বিটা হচ্ছে নর্মালি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, বিটার মানটা প্রশ্ন থেকে হচ্ছে আমরা জেনে নিব। আর এম হচ্ছে মার্কেট ভ্যালু অফ রেট, মার্কেট ভ্যালু অফ রেট, আর আর এফটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে মার্কেট ভ্যালু বা অ্যাকচুয়াল যে রেট, সেটা হচ্ছে আর এফ। এগুলো হচ্ছে বেসিক্যালি সবগুলো আমার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, তুমি জাস্ট কোয়েশ্চেন থেকে মানগুলা বসাই নিবা এবং আনসার চলে আসবে। এখানে দেখো পি আই ইজ ইকুয়ালস টু আই তম ঘটনার সম্ভাবনা, যেখানে আই ইজ ইকুয়ালস টু 1 2 3 এন ডট 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 পর্যন্ত এন পর্যন্ত গেল, ঠিক আছে, তখন আর আই ইজ ইকুয়ালস টু 1 তম সম্ভাব্য ফলাফল হবে। এই পোর্শনটার ক্ষেত্রে আমাকে জিনিসটা বলেছে পি আই ইজ ইকুয়ালস টু আই তম ঘটনার সম্ভাবনা, যেখানে আমার 1 2 আই সমান হচ্ছে 1 2 3 এইভাবে এন, তারপর হচ্ছে আর আই সমান হচ্ছে আই তম ঘটনার ফলাফল। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমার যদি সম্ভাবনা দেওয়া থাকবে এবং যদি বছর দেওয়া থাকবে, দুইটা কেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের নর্মালি এই বিভেদাঙ্কের, তারপর হচ্ছে আদর্শ বিচ্যুতি, তারপর হচ্ছে সহবেদাঙ্ক সহগুণাঙ্ক, এগুলো আমাদের বের করতে হয়। এই দুইটা পোর্শন জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরের পোর্শনে যদি আমরা যাই, শেয়ার এ এর ক্ষেত্রে বিটা সহক হচ্ছে নর্মালি আমার সিগমা দেওয়া থাকবে, সিগমার ক্ষেত্রে সরি বিটা সহক হচ্ছে বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই বি কে বলা হয় বিটা সহক। এক্ষেত্রে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েবলস লাগবে। কোন কোন প্রজেক্টের ক্ষেত্রে, আমাদের দুইটা প্রজেক্ট বললো যে এ এবং এম। তারপর হচ্ছে আমার এই যে এটা হচ্ছে ডেল্টাকে বলা হয় পরিমিত ব্যবধান। কি বলা হয়? পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানটা হচ্ছে আমাদেরকে নর্মালি বের করে নিতে হয়। পরিমিত ব্যবধানের ফর্মুলা এক্স্যাক্ট আদর্শ বিচ্যুতির যে ফর্মুলা ছিল ঠিক সেম ফর্মুলা পরিমিত ব্যবধানের। তোমাকে যদি দুইটা প্রজেক্ট থাকে, বলে যে দুইটা প্রজেক্টের পরিমিত ব্যবধান বের করো, তুমি সেম ওয়েতে আদর্শ বিচ্যুতি যেভাবে বের করার ফর্মুলা আমরা দেখাইলাম ঠিক সেম ওয়েতে পরিমিত ব্যবধান বের করবা। তারপর ওইখান থেকে তুমি চাইলে সহবেদাঙ্ক, সহগুণাঙ্ক, বিভেদাঙ্ক সবকিছু বের করা যায়। তো এই ফর্মুলাটা আশা করি বোঝা গেছে। এখন আমরা হচ্ছে ম্যাথে আসবো। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে চারটা ডাটা দেওয়া আছে। প্রথম ডাটা হচ্ছে বিনিয়োগ, তারপর ডাটা হচ্ছে মেয়াদ শুরুর মূল্য, মেয়াদ শেষের মূল্য, অন্তর্বর্তীকালীন নগদ প্রবাহ। এখানের মধ্যে আমার সিইটা হচ্ছে আমার ক্যাশ ফ্লো। সিই বলা হয় নর্মালি হচ্ছে এই জিনিসটাকে, এটাকে যদি আমরা বলি সিই, ঠিক আছে, অন্তর্বর্তীকালীন নগদ প্রবাহ। তারপর মেয়াদ শেষের মূল্য, প্রাইস অ্যাট এন্ডিং, এটাকে বলা হয় পিই। তারপর মেয়াদ শুরুর মূল্য, প্রাইস অ্যাট বিগিনিং, এটা তোমাদেরকে পড়িয়েছি। তারপর এগুলো হচ্ছে বিনিয়োগ কোন কোন প্রজেক্টে, ক, খ এবং গ প্রজেক্টে। তাহলে আমাকে বলো তোমার এক্ষেত্রে প্রজেক্ট ক এর ক্ষেত্রে আমার আয়ের হার কত হবে? সিই। মনে করো প্রজেক্ট ক এর ক্ষেত্রে তুমি আয়ের হার বের করতেছো, ঠিক আছে, এখানে লিখলা কি সিই মানে হচ্ছে আমার কি অন্তর্বর্তীকালীন নগদ প্রবাহ, এটা হচ্ছে -100 যোগ পিই প্রাইস অ্যাট দ্য বিগিনিং, মেয়াদ শুরুর মূল্য কত ছিল? 1100 টাকা। সরি, মেয়াদ শেষের মূল্য হচ্ছে 1100 টাকা, মেয়াদ শুরুর মূল্য হচ্ছে 800 টাকা, বিয়োগ করলা, দেন ওইটাকে আবার কি দিয়ে ভাগ করলা হচ্ছে মেয়াদ শুরুর যে মূল্য 800 টাকা। এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করে থাকো তাহলে কি মান আসবে? মনে করি এখানে আসলে হচ্ছে -100 যোগ 1100 থেকে যদি 800 বাদ দাও তাহলে হচ্ছে 300, আর নিচে থাকে কত? 800, তাহলে কত হয়? 200/800 বা 1/4 আসে বেসিক্যালি। এখানে 1/4 মানে হচ্ছে 0.5, সরি 1/4 মানে হচ্ছে 0.25, 0.25 আসে। ঠিক আছে, এখন দেখো এর পরে আমাকে কি বলেছে, এই যে 0.25 আসছে,
দেখো এই মাত্র তোমাদেরকে করে দেখালাম 0.25। একইভাবে জাস্ট একইভাবে তুমি ফর্মুলার মধ্যে মানগুলো বসাই দিবা, প্রজেক্ট ক্ষয়েরটাও বেরোবে। প্রজেক্ট ক্ষয়েরটা কত বেরোইছে? 10.83। একইভাবে আমার প্রজেক্ট গয়েরটা কত বেরোইলো? 22.22%। এখানে সিএফটা আমার হিন্টস দেওয়া আছে যে ক্যাশ ফ্লো ডিউরিং দ্য পিরিয়ড, পিবি হচ্ছে প্রাইস বিগিনিং, তারপর পি হচ্ছে প্রাইস এট এন্ডিং। তাহলে আমার ম্যাথটা বোঝা গেল। ম্যাথের মধ্যে বেসিক্যালি আমি কি করেছি, প্রত্যেকটা বিনিয়োগের আয়ের হার আমাকে বের করতে বলেছে। আয়ের হার বের করার জন্য আমার কি কি ডাটা লাগছে? প্রথমত হচ্ছে অন্তঃপ্রবাহ সিই, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে। তারপর লাগছে হচ্ছে মেয়াদ শেষের মূল্য, প্রাইস এট এন্ডিং। ওটা থেকে আমাকে মাইনাস করতে হচ্ছে কি প্রাইস এট বিগিনিং, মাইনাস করলাম, ঠিক আছে। ওটার সাথে আমি অন্তর্বর্তীকালীন নগদ প্রবাহটা যোগ করলাম। দেন এটাকে আমার ভাগ করতে হচ্ছে মেয়াদ শুরুর মূল্য দিয়ে। একইভাবে সব প্রজেক্টেরটাই তোমরা হচ্ছে বের করে ফেলতে পারবা। এটা খুবই ইজি একটা ম্যাথ, বাট পরীক্ষায় খুব বেশি আসে। সো টেনশন নেওয়ার কিছুই নাই, আশা করি আমরা সবাই পারবো। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।